এনিওয়েজ, তো যেটা বলতেছিলাম যে ক্ষেত্রফল ভেক্টর বা তল ভেক্টর, তল সবসময় কি করবে, তলের অভিলম্ব বরাবর বল প্রয়োগ করবে, তাই তো? আমরা এখানে কি করছি একটু আরেকবার একটু রিক্যাপ করি, কারণ তল ভেক্টরের কথা আসছে, তল ভেক্টরটা কেন দরকার সেটা বোঝানোর জন্য একবার রিক্যাপ করছি। আমাদের কাছে একটা আনত তল আছে বা হেলানো তল আছে, সেই হেলানো তলের উপর আমরা কি করছি, একটা এম ভরের বস্তু রাখছি। সেই এম ভরের বস্তুর ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে। আর ওজন মানে বস্তু এবং পৃথিবীর মাঝখানে যেহেতু এই সাদা রঙের হেলানো তলটা চলে আসছে, তাই সেই সাদা রঙের হেলানো তলের উপর বস্তু ওজনের সমান পরিমাণ একটা বল এম জি খাড়া নিচের দিকেই একই দিকে কাজ করাচ্ছে, ঠিক আছে? কিন্তু তল বা এই হেলানো তল বস্তুকে যখন প্রতিক্রিয়া দিবে, আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তোমাদের তাহলে চিন্তা হতে পারে যে ভাইয়া এম জি নিচের দিকে কাজ করছে, তাহলে তার প্রতিক্রিয়া উপরের দিকে সোজা কাজ করবে, তাই না? অভিলম্ব বরাবর। কিন্তু আমরা বলছি সবসময় যে এই যে অভিলম্বিক প্রতিক্রিয়া আর সেটা কি হবে, তলের উপর লম্ব হবে। কেন বলতেছি মাত্র, কারণ তলের একটা ভেক্টর আছে, ক্ষেত্রফলের একটা ভেক্টর আছে, সেই ভেক্টর দিকটা হচ্ছে সবসময় ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর। তার কারণটা কি? কারণটা হচ্ছে, তুমি যখন একটা বেঞ্চের উপর বসে আছো, মানে তলের উপর বসে আছো না, তোমার ওজনটা সেই বেঞ্চের উপর কিভাবে কাজ করতেছে, লম্ব ভাবে, পৃথিবীর কেন্দ্রের দিকে লম্ব বরাবর, রাইট? এখন তুমি মনে করো বসে নাই, শুয়ে গেছো, তাও তোমার ওজনটা ওই ক্ষেত্রফলের উপর কিভাবে আছে, লম্ব ভাবে আছে। এখন আমি ওজনের কথা ভুলে যাই, মনে করো তোমার কাছে যে বেঞ্চটা আছে সেই বেঞ্চের উপর একটু, জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি ওই রিপোর্ট ইস্যু যেটা করেছি, ওই রাইডার আমাকে ফোন দিয়েছেন, আমি ওনাকে ওনার পার্সোনাল বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়েছি পরে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো যেটা বলছিলাম যে আমরা যখন একটা বেঞ্চের কথা চিন্তা করি, বেঞ্চের উপর মনে করো রং করব, রং যদি তুমি করতে চাও, বেঞ্চের উপর কি লম্ব ভাবে রং দিবা নাকি বেঞ্চের সমান্তরালে রং দিবা? তোমার ব্রাশ অবশ্যই বেঞ্চের উপর লম্ব ভাবে চলতে হবে না? বেঞ্চের সমান্তরালে যদি তুমি রং করো, বেঞ্চের গায়ে কোনো রং লাগবে? ব্যাপারটা কি বুঝতে পারছো? এবং শুধু বেঞ্চ না, মনে করো তুমি এই ওয়ালটা পেইন্ট করবা, এই ওয়ালটা পেইন্ট করবা, এই ওয়ালের মধ্যেও তুমি যখন রংটা চালাবা, লম্ব ভাবে চালাতে হবে না? আমি কি বুঝাইতে পারছি? তুমি মনে করো একটা ওই যে ক্ষেতের মধ্যে পানি দিবা, সেচ দিবা, ক্ষেতের মধ্যে সেচ দিলো, পানিটা ক্ষেতের উপর কেমনে থাকতে হবে? ব্যাপারটা কি বুঝতে পারতেছো? তুমি যদি কোনো একটা তলের উপর লম্ব হয়ে পানি না মেরে তলের সমান্তরালে পানি মারো, তাহলে পানিটা টাচ করবে? হাইট কারে চলে যাবে না? আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? যে কোনো ক্ষেত্রফলের উপর তুমি যদি ইম্প্যাক্ট ফেলতে চাও, প্রভাব ফেলতে চাও, কেমনে ফেলতে হবে? লম্বভাবে ফেলতে হবে। তাহলে তুমি যদি ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রভাব ফেলতে চাও, ক্ষেত্রফল তোমার উপর কি করবে? লম্বভাবেই প্রভাব ফেলবে, অন্য কোনো ভাবে সে প্রভাব ফেলতে পারবে না। এই জন্য আমরা বলি ক্ষেত্রফলের যে দিকটা, যে কোনো ক্ষেত্রফলের একটা দিক আছে, সেই দিকটা কোন দিকে? ওই ক্ষেত্রফলের উপর লম্ব বরাবর। সুতরাং আমরা এখানে সাদা যে তলটা আছে, সেই সাদা তলের উপর একটা বস্তুকে, এম ভরের সবুজ বস্তুকে রাখছি না? তাহলে সে যখন এই বস্তুর উপর অভিলম্বিক প্রতিক্রিয়া দিবে, কোন দিকে দিবে? তলের উপর লম্ব বরাবর। আমি কি বুঝাইতে পারছি? সো এটাকে আর ডটেড লাইন দিয়ে না দেখাই, এটাকে আমরা হচ্ছে গিয়ে ফুল লাইন দিয়ে দেখাই, ঠিক আছে? বাট আইডিয়াটা কি বুঝতে পারছো, কেন আসলে আমরা এই কাজ চিন্তা করতেছি? সো অভিলম্বিক প্রতিক্রিয়া যেটা, সেই অভিলম্বিক প্রতিক্রিয়া কোন দিকে থাকবে? কার উপর দিকে? বস্তুর উপর। কে দিবে? তল। কোন দিকে? তলের লম্ব বরাবর। তলের লম্ব বরাবর, বুঝে গেছি? সো এখন এই যে তলের লম্ব বরাবর বস্তুর উপর অভিলম্বিক প্রতিক্রিয়া আর কাজ করবে, করবে না? কিন্তু এই আর এর মানটাকে আমি জানি, জানি না। সো এই আর এর মান জানার জন্য আমরা যেটা করব, বস্তু যে ওজনের সমান পরিমাণ বল এমজি প্রয়োগ করছে, সেই এমজি কে দুইটা অংশে ভাগ। একটা অংশ হবে একদম তলের সাথে লম্ব বরাবর, আরেকটা অংশ হবে তলের সাথে সমান্তরালে। ব্যাপারটা বুঝতে পারছো? কোন কনফিউশন আছে? কেন আমরা এই ভাঙাটা ভাঙতেছি, বুঝতে পারছো? কারণ আমরা জানি তলের উপর বস্তু যেমনে থাকুক না কেন, তল বস্তুকে তলের লম্ব বরাবর প্রতিক্রিয়া দিবে। যখন সমতলে ছিল তখন প্রতিক্রিয়া বের করার জন্য কোনো সমস্যাই ছিল না, এমজি যা ছিল ওইটার বিপরীত দিকে দিচ্ছে। কিন্তু এখন এমজি যেদিকে, প্রতিক্রিয়া সেই দিকে না। দ্যাট ইজ ওয়াই আমাকে এখন কি করতে হবে, আমার যে ওজনের সমান পরিমাণ বল আছে তাকে দুইটা অংশে ভাগ করতে হবে। ক্লিয়ার করতে পারছি? যদি না হইতো, যদি এরকম আনত তল না থাকতো, তাহলে আবার এই ভাগও দরকার ছিল না,
এইভাবে দরকার ছিল না, এমজির মতোই কাজ করতো, যেটা এই যে ডটের চিত্র দেখতে পাচ্ছ। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? বাট যেহেতু আমার এখানে ভাগ মানে মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, তাই আমাকে কি করতে হবে, এই ভাগটা দেখাতে হবে। বুঝাইতে পারছি? তো এই ভাগটা দেখানোর জন্য আমরা কি করছি, একটা নিব তলের সমান্তরালে, একটা নিব তলের লম্ব। যেই দুইটা অংশে ভাগ করব সেই দুইটা অংশ নিজেদের মধ্যে লম্ব থাকবে, কারণ তাহলেই পিথাগোরাসের উপপাদ্য আসবে, তাহলেই সমকোণী ত্রিভুজ সৃষ্টি হবে। একটা জিনিস দেখো, এই যে এই বাহুটা, এই বাহুটা তুমি এইদিকে না নিয়ে তুমি যদি এই বরাবর নাও, সমস্যা আছে? মানে আমি তো ডানে বামে জিনিসটাকে সরাইতে পারি, পারি না? তো যদি এই বরাবর নেই, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেছে না? বুঝতে পারছো? সো আমি জাস্ট কি করছি, আমাদের আকার সুবিধার জন্য বা বোঝানোর সুবিধার জন্য ওই যে আর এর বিপরীত দিকে এই বাহুটা আছে সেটা বোঝানোর জন্য এটাকে ডান পাশে সরায় রাখছি, আর কোনো কারণ নাই। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি সমকোণী ত্রিভুজের সাহায্য নেই, আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বরাবর কাকে চিন্তা করব? এমজি কে চিন্তা করব। অতিভুজ বরাবর কাকে চিন্তা করব? এমজি কে চিন্তা করব। আর এই যে সেই অতিভুজের সাথে লাগানো একটা বাহু থাকবে, আর অতিভুজের উপর মানে সরি ভূমির উপর লম্ব বরাবর আরেকটা বাহু থাকবে। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। সো এই কোণটাকে তুমি যদি থিটা কোণ বলো, তাহলে এই সমকোণী ত্রিভুজে কস থিটা মানে কি? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কি এই বাহুটা না? তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয়, তাহলে মানে এখানে তুমি মানে ভূমি ইকুয়ালস টু কি বলতে পারো? অতিভুজ ইনটু কস থিটা। তাহলে এখানে অতিভুজের মান কত? এমজি আর কস থিটা বলা যায়। আর তাহলে সাগরে লবণ আছে, সাইন থিটার জন্য কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান তুমি বলতে পারো অতিভুজ ইনটু সাইন থিটা, বলতে পারো। বুঝতে পারছো? এই ধারণাটা যদি এবার আমরা এই সবুজ চিত্রে ব্যবহার করি, আমরা তখন একটা চমৎকার জিনিস পাই। কিভাবে একটু খেয়াল করে রাখো, আমাদের এই যে বাহুটা আছে এটাকে আমি মনে করো বর্ধিত করে নিচের দিকে একদম লম্ব বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কি এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি না? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখন এই সমকোণী ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো, এই কোণটা হচ্ছে থিটা, এবং এই কোণটা তুমি দেখেই বুঝতে পারছো এটা 90 ডিগ্রি। বুঝতে পারছো না ভাইয়া? তাহলে আমাদের এই কোণের মান কতটুকু হবে, অথবা এই কোণের মান কতটুকু হবে সাফওয়ান? 90 মাইনাস থিটা। বুঝতে পারতেছি? যদি এই কোণের মান 90 মাইনাস থিটা হয়, তাহলে অবশ্যই একই, কারণ এইটা আর এটা হচ্ছে অনুরূপ কোণ। কারণ দেখো এখানে এই লাল মার্কের বাহু দুইটা পরস্পর সমান্তরাল, এবং এই সবুজ বাহু যেটা আছে সেটাকে হলুদ মার্ক দিলাম, এই হলুদ মার্কের বাহুটা লাল মার্কের বাহু দুইটা সমান্তরালের সাধারণ ছেদক, তাই না? সো এই জন্য দুটো কোণ এক। এবং ইয়েস, যদি আমার এই কোণের মান 90 মাইনাস থিটা হয়, তাহলে এই কোণের মান কতটুকু হবে? থিটা। এমজি এর সাথে যেই বাহুটা থিটা মানে থাকে, সেই বাহুর মান হবে এমজি কস থিটা, এবং অন্যটা এমজি কস থিটার সাথে লম্ব যেটা আছে সেটা হবে এমজি সাইন থিটা। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? মানে এই ভাগটা পুরাপুরি হয়েছে আমার এই সমকোণী ত্রিভুজ মেনে। স্যার ওই সমকোণী ত্রিভুজ আর দুই পাশের যে এনজিটা ওই সাইডে হবে এটাকে সবুজ নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে আসো, এরপর আমি এটাকে রোটেট করে দিই। এই যে এমজি আসছে, এমজি, হ্যাঁ, এটা কি? এই যে এমজি আসছে, এটা এমজি বরাবর না? হ্যাঁ হুম, তাহলে এটা যদি এমজি বরাবর হয়, এটাকে আমি আরেকটা কাজ করি, এটাকে একটু ফ্লিপ করি। এটাকে ফ্লিপ করার অপশন কি আছে আমার কাছে? ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক, এডিট হ্যান্ড রাইটিং। এটাকে ফ্লিপ করার অপশন তো আমার কাছে নাই। এটাকে ফ্লিপ কি করবো বলো তো? স্যার চালানোর যায় না। আচ্ছা, এটাকে ফ্লিপ যদি আমরা এভাবে না করি, তাহলে অপশন থাকার কথা। ফ্লিপ তো অপশন থাকার কথা। ডিসপ্লে শোডিং মেসেজ ওই না, স্ট্যাটিক হচ্ছে না এটাকে আমি এখন ফ্লিপ করতে পারবো না।
আচ্ছা যাই হোক, ফ্লিপ করতে না পারলেও সমস্যা নাই, আমি তোমাদেরকে আবার আইকা দেখাই, ঠিক আছে? ওটাকে আগের মতো করে ফেলি। সো বেসিক্যালি যেটা হয়েছে, আমার এখানে এমজি কি খাড়া নিচের দিকে না, এটাকে অতিভুজ বানাইতে চাইছি। সো এই হচ্ছে গিয়ে একটা বাহু, আর এই হচ্ছে গিয়ে আরেকটা বাহু, সমকোণ ত্রিভুজ দেখতে পাচ্ছ? হুম, আবার একটু আঁকি। এই হচ্ছে গিয়ে সরাসরি নিচের দিকে এমজি, এই বরাবর হচ্ছে তোমার একটা বাহু, এবং এই বরাবর হচ্ছে আরেকটা বাহু, ঠিক আছে? এই কোণটা থিটা, নিচে এটা এমজি, তাহলে এই বাহুটা কি হবে? এমজি কস থিটা। এই বাহুটা কি হবে? এমজি সাইন থিটা। এটার সাথে এটা মিল পাচ্ছ? আমি যদি এই পুরাটাকে সিলেক্ট করে এবার এখানে নিয়ে আসি, দেখো, দেখতে পাইছো? এই যে এই হলুদ বাহুটা আর এই সবুজ বাহুটা মিলে যাচ্ছে, আর এই বাহুটা আর এই বাহুটা মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না? ব্যাস, এটাই। তো তুমি এখন থেকে যেভাবে ইচ্ছা রোটেট করো, রোটেট করে তুমি আসলে আলটিমেটলি এটাকে এই যে সমকোণী ত্রিভুজ, এই যে অতিভুজ এমজি, বুঝতে পারতেছো? স্যার আপনি কি স্যার তুমি এবার স্যার ওই পাশটা ধরছেন স্যার? হ্যাঁ, একটা ধরলেই তো হয়, একটা তো ধরলেই হয়। আইডিয়াটা বুঝতে পারছো? যেভাবেই চিন্তা করো না কেন, আলটিমেটলি মিলবে ব্যাপারটা, ঠিক আছে? কোনো কনফিউশন আছে এবার? না। সো আমাদের এম জি কস থিটাটা, এখন তুমি চিন্তা করো, তোমার তলটা কি হেলানো অবস্থায় আছে না? এই হেলানো তলটার উপরে তুমি এক্স অক্ষ কাকে ধরবা? এক্স অক্ষ ধরবা এই দিকটাকে, যেটা তলের সমান্তরাল, সেটা এখন তোমার জন্য এক্স অক্ষ, বুঝতে পারতেছো? আর যেটা তলের উপর লম্ব, সেটা হচ্ছে তোমার জন্য ওয়াই অক্ষ। মানে তোমার গ্রাফ পেপারটা তুমি হেলানো তল বরাবর হেলায় দিছো, বুঝতে পারছি? বাম দিকে তাহলে এক্স মাইনাস, নিচের দিকে তাহলে ওয়াই মাইনাস, বুঝতে পারছি? যদি তাই হয় তাহলে এখন দেখো, এই যে বস্তুটা এখানে বৈশা আছে, বস্তুটা এখানে বৈশা থাকার জন্য ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? না। ওয়াই অক্ষ বরাবর যদি ত্বরণ না থাকে, আমি তাহলে এ ওয়াই ইকুয়ালস টু কত বলবো? জিরো। জিরো। উভয় পক্ষে তুমি এখন বস্তুর ভর দিয়ে গুণ করে দাও, তাহলে বলবো এম এ ওয়াই ইকুয়ালস টু কত? জিরো। এম এ ওয়াই মানে কি? সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু কত? জিরো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলা যায়। আর এইখানে ওয়াই অক্ষ বরাবর কয়টা বল কাজ করতেছে? দুইটা। একটা হচ্ছে আর উপরের দিকে, আর একটা হচ্ছে এমজি কস থিটা নিচের দিকে। তাহলে আমি কি বলতে পারি না যে আর মাইনাস এমজি কস থিটা ইকুয়ালস টু কত? জিরো, বলা যায়। সুতরাং এখান থেকে আর এর মান কত হবে? এমজি কস থিটা। সমান এবং বিপরীত মুখী পরস্পর দুইটা বল, বুঝাইতে পারছি? এখন এই আর বাস্তবিক জীবনে আসলে কি মিন করে সেটা একটু তোমাদেরকে আমি কথায় বুঝাই। এই যে একটা সমতল ফ্ল্যাট তলের উপর যে কোনো বস্তুকে রাখছি, ও অনেক বেশি স্টেবল। একটা হেলানো তলের উপর একটা বস্তু রাখলে তার স্টেবিলিটি কমে যায় না? সে পিছলায় পড়ার প্রবণতা বেড়ে যায় না? তার তার মানে কি এটা বলা যায় যে এই অবস্থায় গ্রিপটা শক্ত? হেলানো তলের মধ্যে গ্রিপটা অতটা শক্ত না, বলা যায় স্লিপারি একটু, রাইট? এখন একটা জিনিস তোমাকে বলো, এমজি এর মান বড় হবে না এমজি কস থিটার মান বড় হবে? কস থিটার সর্বোচ্চ মান কত? 1। কস থিটার সর্বোচ্চ মান কত? সর্বনিম্ন মান কত? 0। সর্বোচ্চ মান হয় 1 হবে না -1 হবে। 1 বললে এক্স এর পজিটিভ দিকে 1, মাইনাস বললে এক্স এর নেগেটিভ দিকে 1, ব্যাপারটা এরকম না? আর সর্বনিম্ন মান কত? 0। তাহলে কস থিটার মান 0 থেকে 1 এর মধ্যে থাকে না? 0 থেকে 1 এর মধ্যে মানটা কি ফ্র্যাকশন না? তাহলে তুমি যদি কারোর সাথে কস থিটা গুণ করো, তার মানটা আরো কমে যায় না মূল মানের থেকে? তাহলে এমজি বড় না এমজি কস থিটা বড়? এমজি বড়। আমরা যখন গত ক্লাসে দেখছিলাম সমতলের অবস্থায়, সমতলে বলের সাম্য, তখন আমাদের আর ইকুয়ালস টু কত আসছিল? আমি লিখি নাই আর ইকুয়ালস টু কত, বাট আর মাইনাস এমজি ইকুয়ালস টু বলছি না? তাহলে বলের সাম্য থেকে আমি এখান থেকে আর ইকুয়ালস টু কত বলতে পারি? এমজি বলতে পারি। সমতলে থাকা অবস্থায় আমার আর ইকুয়ালস টু কত? এমজি। আর আনত তলে অবস্থায় আর ইকুয়ালস টু কত? এমজি কস থিটা। গ্রিপ কমে গেছে না? এই জন্যই তো পিছলায় পড়ে যায়। ওর গ্রিপ কম, ব্যাপারটা বুঝতে পারছো? ওর গ্রিপটা কমে গেছে। তারপরে আর অভিলম্বিক প্রতিক্রিয়াটা আসলে কি? তল কতটুকু গ্রিপ করে তোমার বস্তুকে
রাখতে পারে। দেখো এই ধারণাটা, এই আর এর ধারণাটা একটু পরে ঘর্ষণ যখন বুঝাবো, আমি আজকেই বুঝাবো, ঘর্ষণের মধ্যে কাজে লাগবে। ব্যাপারটা বুঝছো? তুমি একটা জিনিস চিন্তা করো, এই পানির বোতলটা 2 লিটারের পানির বোতল, তাহলে ওর ওজন কত? মনে করো 10 নিউটন, কথার কথা ধরলাম, ঠিক আছে? ওর যদি 10 নিউটন নিচের দিকে দেয়, তাহলে টেবিল ওকে আরো 10 নিউটন কি উপর দিকে দিবে না? তাহলে ভালো মতো বুঝো, যেইখানে এই টেবিলের সাথে বস্তুটা কানেক্টেড আছে, সেই জায়গাতে আমার টোটাল চাপের মান কত? 10/এরিয়া, মানে বল বাই এরিয়া, রাইট? আমি যদি এখন এই বস্তুটাকে সরাই, 5 লিটারের পানি নিয়ে আসি, 5 লিটারের পানির ওজন মনে করো 15 নিউটন, তোমার ওখানে তাহলে চাপের মান বেড়ে গেল না? যত বেশি ভারী বস্তু রাখতেছে তত কি চাপের মান বেড়ে গেল না? আর চাপের মান বাড়া মানে কি? আরো শক্তভাবে গ্রিপ করতেছে না ও মাটিতে। এটা কি রিয়েল লাইফে তুমি বুঝো না? যত বেশি ভারী বস্তু সে তত বেশি মাটির সাথে শক্তভাবে আটকায় থাকে, যত বেশি হালকা বস্তু সে মাটির সাথে তত অত ভালো মতো আটকাইতে পারে না। তাহলে এই যে আর, এই আরটা আসলে কি করতেছে? তুমি যেই তলের উপর আসো, সেই তল তোমাকে কতটুকু গ্রিপ দিয়ে ধরে রাখতে পারতেছে, সেই জিনিসটা প্রকাশ করতেছে না? আমি কি বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? আর যে একেবারে মানে শুধুমাত্র অঙ্ক করার খাতিরে নিয়ে আসছি, রিয়েল লাইফে কাজে লাগে না, ব্যাপারটা কিন্তু এরকম। তুমি যখন বাসায় গিয়ে তোমার পড়ার টেবিল সহজে সরাই ফেলতে পারতেছো, কিন্তু আলমারি সহজে সরাইতে পারতেছো না। যেটা আমরা উদাহরণ দিচ্ছিলাম হচ্ছে গিয়ে ওই যে গতিজড়তা স্থিতিজড়তার ক্ষেত্রে, মনে আছে? ওইখানে অনেক বড় একটা ব্যাপার আমরা ইগনোর করে গেছি। ওখানে আমরা ঘর্ষণ আছে নাকি নাই সেটা চিন্তা করি নাই, কিন্তু রিয়েল লাইফে ঘর্ষণ আছে না? ঘর্ষণ জিনিসটা আরো আটকায় দেয় না? ঘর্ষণ তাহলে আসতে পারে কেন? কারণ এই যে বস্তু তার নিজের ওজনের সমান পরিমাণ বল সেখান থেকে দিচ্ছে নিচে, আর তল আবার কি করতেছে? উপরের দিকে অবিলম্বিত দুইটা চাপ দিয়ে ধরে রাখছে না, জায়গা রাখছে না তল দুটারে। আর যত বেশি চাপ তত বেশি না, আর যত কম চাপ তত লুজ না? তাহলে মাটির সাথে যে বেশি গ্রিপ করে রাখছে সে তো তত শক্ত হয়ে মাটিতে ধরে থাকবে, তত তত তাকে নড়ানো কঠিন হবে। ব্যাপারটা বুঝাইতে পারছি? অবিলম্বিত প্রতিক্রিয়ার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা বুঝাইতে পারছি? প্র্যাকটিক্যাল ইউজ বুঝতে পারছো? ভেরি গুড। এই জন্য যখন তুমি গাড়িতে চলো, বা ওই গাড়ির ভর কত তার উপর বেস করে, গাড়ি কত বেশি ভার নিবে তার উপর বেস করে গাড়ির টায়ারের কনসিস্টেন্সি চেঞ্জ হয়। মোটরসাইকেলের টায়ার আর গাড়ির টায়ার তো একই রকম না। একই রকম? কারণ এনজি কস্টটা কোন বাহুর ক্ষেত্রে হবে? জি জি ভাইয়া, এনজি কস্ট থিটাটা কোন, এই যে লিখেই তো দেওয়া আছে ভাইয়া, এই বাহুটা কোন সবুজটা? দুইটাই তো সবুজ, এখানে তো দেওয়াই আছে যে এই বাহুটা বরাবর এমজি কস থিটা, আর এই বাহু বরাবর এমজি, লেখা তো আছে কোনটা এমজি কস থিটা কোনটা এমজি সাইন থিটা, কোনটাকে থিটা ধরবা। তাহলে আমার কস থিটা সাইন থিটা চেঞ্জ হয়ে যাবে। সবসময় মনে রাখবা, যার সাথে থিটা সে কস, যার সাথে থিটা সে কস। এক্সাম্পল দেই, এই যে এখানে আমি ছোট্ট ত্রিভুজটা আঁকছি, তাই না? এই ত্রিভুজটা আমি আরেকবার আঁকি, হ্যাঁ? মনে করে এবার এদিকে আঁকলাম, ঠিক আছে? এই হচ্ছে লম্ব, আর এই হচ্ছে তার ভূমি, মনে করো, যদিও ভূমি আর লম্বটা মিলে নাই, but এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে লম্ব, ঠিক আছে? আমরা একটু আগে কোন বাহুটাকে কোণ ধরছিলাম? এই বাহুটাকে, রাইট? এবার তুমি এই বাহুটাকে কোণ ধরো, থিটা বলো। এটা হচ্ছে তোমার জন্য এমজি, ঠিক আছে? তাহলে এই উপরের দিকটা কি হবে? কস থিটা। কস থিটার সংজ্ঞা কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা হয়ে যাবে? এই বাহুটা ভূমি হয়ে যাবে না? কস থিটা বললে এই বাহুটা ভূমি হয়ে যাবে না? আর এই বাহুটা তখন কি হয়ে যাবে? লম্ব। তাহলে তখন এটা হয়ে যাবে এমজি কস থিটা, আর এটা হয়ে যাবে এমজি। সো যার সাথে থিটা সে ভূমি, আর যে ভূমি সেই কস। আমি বুঝতে পারছি? এখানে ভূমি বলতে এক্স অক্ষ চিন্তা করার দরকার নাই। দেখো, ভূমি এক কথা, আনুভূমিক ভিন্ন কথা। আনুভূমিক অক্ষ মানে এইটা, এই যে এইটা, আর উলম্ব অক্ষ মানে এইটা। তার মানে এই যে এক্স অক্ষ আনুভূমিক অক্ষ, ওয়াই অক্ষ উলম্ব অক্ষ। উলম্ব আর লম্ব দুইটা ভিন্ন কথা। উলম্ব মানে আনুভূমিকের উপর যে লম্ব সে হচ্ছে উলম্ব, কিন্তু লম্ব যখন বলতেছি, লম্ব আমার উলম্ব বরাবর হতে পারে, লম্ব আমার আনুভূমিক বরাবর হতে পারে। লম্বের সংজ্ঞা কি? সমকোণী ত্রিভুজের সংজ্ঞায় বলা আছে, অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি কোণের বাহুর বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজের সাথে অন্য আরেকটা বাহু মিলে যদি কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। আর তাহলে থিটা কোণের সাথের বাহুটা কি? ভূমি। সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি। এখন তুমি সমকোণী ত্রিভুজে কোণ কয়টা? দুইটা। তুমি যদি থিটা কোণ বলো, তাহলে ভূমি কোণ বাহুটা এই বাহুটা,
আর তুমি যদি থিটা কোণ না বলে মনে করো তুমি গামা কোণ বলছো, তাহলে গামা কোণ যদি এটা হয়, গামা কোণের জন্য ভূমি কোণটা হবে যার সাথে কোণ সে ভূমি। গামার জন্য উলম্ব রেখা ভূমি, থিটার জন্য আনুভূমিক রেখা ভূমি। বুঝতে পারতেছো? কোনো কনফিউশন আছে? আর যার সাথে ভূমি সেই কজ, যার সাথে ভূমি সেই কজ। হ্যাঁ, তাহলে যদি তুমি এখন এখানে মান বলো, এটা তো এমজি সাইন থিটা হয়ে গেছে। যদি গামার জন্য চিন্তা করো তাহলে এটা হয়ে যাবে এমজি কজ গামা, আর এইখানে হবে এমজি সাইন গামা। বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? ল্যাম্বডা লিখে দাও। ওই ছবিটা বাম পাশের যে ছবিটা ওইটার cos থিটাটা কি স্যার এটা ভূমি হবে? যার সাথে কজ সে হচ্ছে গিয়ে ভূমিতে। ইয়েস, থিটা যার সাথে সেই ভূমি, এবং যার সাথে ভূমি সেই কজ। শেষ, একটা কথাই। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? এখন শাহরিয়ার একটা প্রশ্ন করছিল, এই প্রশ্ন গতকালকে আরেকজন করছো, যে যদি আমি 90 মাইনাস থিটাকে থিটা ধরি, 90 মাইনাস থিটাকে থিটা ধরতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এটাকে 90 মাইনাস থিটা কেন বলছি? কারণ একটা শুরুতে আলোচনা কি বলছিলাম, তোমার কাছে একটা হেলানো তল দেওয়া আছে, কত কোণে 45 ডিগ্রি করে তোমাকে বলে দেওয়া আছে, তাহলে তুমি থিটা কি উপরেটা ধরতে পারবা? আমি কি বুঝাইতে পারছি? বলে ওইটাকে যদি বলে দেয় যে 90 ডিগ্রি মাইনাস থিটার মান যদি বলে যদি ওটা বলতে পারে যে তোমার একটা তল আছে যেটা উলম্ব রেখার সাথে 45 ডিগ্রি কোণে, তখন তোমার ওইটা থিটা হয়ে যাবে। বাস্তব তোমাকে দেখো দুই রকম কোণে বলতে পারে, বলতে পারে যে তোমার যে তলটা আছে সেই তলটা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে বাঁকা, তার মানে থিটা হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর ওইটা 45 ডিগ্রি। যদি বলে 30 ডিগ্রি কোণে বাঁকা, তাহলে এটা 30 হলে উপরে একটা 60। এখন প্রশ্ন এটাও বলতে পারে আমার একটা হেলানো তল আছে, যেই হেলানো তল উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বাঁকা, তাহলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ মানে কি, তখন এই কোণটা বলে দিছে। বুঝতে পারছি? এখন তুমি দেখো, তুমি এটাকে 90 একটা বলতেছো থিটা, একটা বলছো 90 মাইনাস থিটা, কারণ থিটাটা একটা অজানা রাশি। যখন তোমাকে থিটা প্রশ্নে বলে দিবে তোমাকে থিটা 90 মাইনাস থিটা দিয়ে করবা নাকি 30 আর 60 দিয়ে করবা, তাহলে তখন তুমি কি করবা? তখন তো তুমি 90 আর 90 মাইনাস থিটা কোথাও পাবা না বাবা, একটা হবে 30, একটা হবে 60। তাহলে তোমার 60 এর সাথে যেই বাহু সে হবে cos 60, আর 30 এর সাথে যেই বাহু সে হবে cos 30। বুঝতে পারছো? তো দুইটা বাহু তো বের করার আলাদা করে দরকার নাই, তুমি একটা বাহু জানো যে এই বাহুর সাথে cos 60, তাহলে আরেকটা হবে cos sin না 60, একটা যদি cos 60 হয় একটা হবে sin 60। বুঝতে পারছি? উলম্ব দিলে তো আরো সুন্দর। মানে দুইটাই সোজা, তোমাকে যেই বাহুর সাথে থিটা বলবে তুমি তারে cos বানায় ফেলবা, আর ওটার সাথে লম্ব যে সে হবে sin। কোণের মান একটাই থাকবে। তুমি মনে করো একটাকে বলছো sin 60, আরেকটাকে তুমি cos 60 বলবা, বা একটাকে cos 60 বলছো আরেকটাকে তুমি sin 60 বলবা। তুমি যদি একটাকে cos 60 বলো ওইটাকেও cos 60 বলো, তাই তো হইলো না, দুইটা তো cos দিতে পারবে না। যদি এটা cos 60 হয় তাহলে এটা cos 30 হবে, আর যেটা cos 30 ওইটা আবার sin 60, আবার যেটা cos 60 সেটা sin 30। কারণ cos এর মান বা cos আর sin এর মানের ডাটা চারটা দেখে 60 এর মান আর 30 এর মান ফ্লিপ করো, কারণ sin এর মান 0 থেকে 1 এ যায় আর cos এর মান 1 থেকে 0 তে যায়। কোণের মান বাড়ার সাথে সাথে, মানে cos 0 হচ্ছে 1, sin 0 কত 0, আবার cos 90 কত 0, sin 90 কত 1। বুঝতে পারছি? এগুলো আস্তে আস্তে ত্রিকোণমিতি, এগুলো অঙ্ক করার ব্যাপার, এগুলা এভাবে মনে রাখার ব্যাপার না, এভাবে মনে রাখতে পারবাও না। যত এগুলো অঙ্ক করবা তত জিনিসটা আর কি হাতে আসবে। বুঝতে পারছো? এখন এখানে আমরা দেখো আনুভূমিক যে অংশটুকু আছে এমজি সাইন থিটা, এটাকে নিয়ে কোনো কথা বলছি? আমরা বলছি এটাকে নিয়ে কথা, এমজি কস থিটা। এমজি সাইন থিটা তুমি কি দেখতে পাচ্ছ ওকে নিচে নাইমা ছাছড়ায় আনার ট্রাই করতেছে? দেখতে পাচ্ছ এমজি সাইন থিটা ওকে নিচের দিকে টানতেছে না, স্যার হচ্ছে স্যার পিস একবার ওঠে তো অবশ্যই চলছে। তাই না? কিন্তু ও যদি পিছলায় না পড়ে, আমি দেখে বুঝতে পারতেছি যে এখানে ওর পিছলায় পড়ার জন্য কারণ আছে। কে কারণ? এমজি সাইন থিটা। কিন্তু ও পিছলায় পড়তেছে না। দেখো এমজি কস থিটা কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে। ওয়াই অক্ষের বল তো কি এক্স অক্ষে কোনো কিছু করবে না? করবে? বুঝতে পারছো তো? সো আমি আবারও বলি, এমজি সাইন থিটা নিচের দিকে আছে, ও নিচের দিকে আসতেছে না, তার মানে সাম্যাবস্থা ঠিক আছে,
সারিয়া ঠিক বলছে, বলো সারিয়া। ঘর্ষণ। এই জন্যই ঘর্ষণের ধারণাটার উৎপত্তি হয়। আমি কি বুঝাইতে পারছি? ওর নিচে নামার কারণ আছে কিন্তু নিচে নামতেছে না, তার মানে কেউ না কেউ ওকে বাধা দিছে। কে বাধা দিছে? ঘর্ষণটা কিভাবে বাধা দেয়? ঘর্ষণ কার মধ্যে কাজ করে? দুইটা তলের মধ্যে। কোন দুইটা তল? যারা পরস্পর সংস্পর্শে থাকে। আরেকটা জিনিস দেখো, তোমরা কি সংস্পর্শ বল পড়েছো? কেউ কখনো এই শব্দটা উচ্চারণ করছে? সংস্পর্শ বল। আচ্ছা, একটা হচ্ছে সংস্পর্শ বল, হ্যাঁ, আরেকটা হচ্ছে অসংস্পর্শ বল। যেই বল স্পর্শ করার মাধ্যমে হয় সেটা হচ্ছে সংস্পর্শ বল। এটা কি সংস্পর্শ বলে? এটা সংস্পর্শ বল। অসংস্পর্শ বল, ইয়েস। কেন এই দুইটা কথা আমি আলাদা করে বলতেছি? গত ক্লাস থেকে বা গত ক্লাসের আগের ক্লাস থেকে বারবার করে একটা কথা বলছি, ওজন কে দেয়? পৃথিবী। আর এমজি যখন বস্তু দেয় তখন সেটাকে ওজন বলে না, ওজনের সমান পরিমাণ বল বলে। ওজন একটা অসংস্পর্শ বল, বাট ওজনের সমান পরিমাণ যেই বলটা বস্তু স্পর্শ করে তোমার তলকে নিচের দিকে দিচ্ছে সেটা একটা সংস্পর্শ। এটাই হচ্ছে মূল পার্থক্য। দুইটাই এমজি, দুইটাই একই দিকে, কিন্তু দুইটার মানও এক, দিকও এক, কিন্তু একটা সংস্পর্শ বল, একটা অসংস্পর্শ বল। আমরা এখানে সংস্পর্শ বল নিয়ে কাজ করি, অসংস্পর্শ বল নিয়ে কাজ করি না। বুঝতে পারছো? এখন দেখো, আর এবং এমজি কস তো একটু বরাবর গেল। আমরা যখন এক্স অক্ষে চিন্তা করতেছি, এমজি সাইন থিটা বলে একটা বল আছে, সেই এমজি সাইন থিটা ওকে নিচে নামাইতে পারতেছে না, কারণ তার মানে অবশ্যই কি আছে? একটা বাধা আছে। এই বাধাকে আমরা বলতেছি ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি রকম বল? একটি সংস্পর্শ বল। কার কার জন্য হয়? দুইটা ভিন্ন প্রকৃতির তল নিজেদের মধ্যে সংস্পর্শে থেকে যখন একজনের সাপেক্ষে আরেকজন আপেক্ষিক গতিতে চলতে চেষ্টা করে। আপেক্ষিক গতি মানেটা কি? তুমি যখন ট্রেনের উপর বসে আছো, তুমিও চলতেছো, ট্রেনে চলতেছে, চলতেছে না? কোন আপেক্ষিক গতি আছে? কারণ দুজন একই গতিতে যাচ্ছ। আপেক্ষিক গতিকে এটা পরে বোঝাবো, ঠিক আছে? দুইটা জিনিস পরে বোঝাচ্ছি আজকে। তাহলে একটা হচ্ছে গিয়ে ভারকেন্দ্র, আর একটা হচ্ছে ভারকেন্দ্র যদি অর্ধেক বুঝাই ফেলছি। ওই যে একটা ভারকেন্দ্র যে আছে, অস্তিত্ব যে আছে, এটা প্রমাণই হচ্ছে হাতের মধ্যে কলম রেখে তুমি ব্যালেন্স করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আপেক্ষিক গতি, এটা বুঝাইছিলাম আমি তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আপেক্ষিক গতির ব্যাপারটা তাহলে তোমরা বুঝো যে একজনের সাথে আরেকজন চলতে চেষ্টা করতেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আপেক্ষিক গতি। কিন্তু দুজন যদি একসাথে চলে তাহলে আপেক্ষিক গতি নাই। এখন দেখো, ঘর্ষণের সংজ্ঞায় বলা আছে ঘর্ষণ বল একটা সংস্পর্শ বল। কখন হয়? যখন দুইটা তল পরস্পর সংস্পর্শ থেকে একজনের সাপেক্ষে আরেকজন আপেক্ষিক গতি অর্জনের চেষ্টা করে। এই যে এখানে দেখো, যেহেতু এখানে আমার আনত তলটা আছে, সো আনত তলের জন্য এই যে পুরা বস্তুটা, যদি তোমার ঘর্ষণ না থাকতো, যদি এটা মসৃণ তল হইতো, তাহলে ও কি করতো? এমজি সায়েন্সের জন্য সে নিচে নেমে আসতো। বুঝতে পারছি? কিন্তু এখানে তো আমার এমজি সাইন থিটার জন্য ও নিচে আসতে পারতেছে না। যখন দেখো ও, হ্যাঁ, যখন ও নিচে নাইমা যেতেছে, ব্যাপারটা বুঝো, যখন ও নিচে নাইমা যেতেছে এইভাবে নিচে সরে আসতেছে, আমার তলটা কি সরতেছে? তল তলের জায়গায় আছে না? তল তলের জায়গায় আছে না? এটাই হচ্ছে আপেক্ষিক গতি। একটা সাপেক্ষে আরেকটা সরে যাচ্ছে, কিন্তু সংস্পর্শে কি আছে? দুইজনই আছে। এক সেকেন্ডের জন্য এই সংস্পর্শটা ডিটাচড হইতেছে না, ছেদ হইতেছে না। বুঝতে পারছি? কিন্তু এরকম আপেক্ষিক সরণ আছে বা আপেক্ষিক গতি আছে, তখনই কি হবে? এই বাধা দানকারী বলটা চলে আসবে। এটাকে আমরা কি বলবো? ঘর্ষণ বল। এই ঘর্ষণ কেন হয়? কারণ তল গ্রিপ করে। সাবাস, অবিলম্বিক প্রতিক্রিয়া। তল গ্রিপ করে ধরে রাখছে। যেই তলের গ্রিপ যত শক্ত তার ঘর্ষণ, তাহলে ঘর্ষণের জন্য দায়ী কে? মানে দায়ী বলতে হচ্ছে গিয়ে, দায়ী বলবো না ভাবে, বরং দায়ী হচ্ছে তল। তল না থাকলে তার ঘর্ষণ হইতো না। বাট ঘর্ষণটা আসতেছে কেন? কারণ ওই যে তল গ্রিপ করে ধরে রাখছে অবিলম্বিক প্রতিক্রিয়া দিয়া, ওই জন্যই ও আর যাইতে গিয়ে ওই যে ছ্যাঁচড়াইতেছে। তুমি চিন্তা করো, ওই যে তুমি যদি তোমার মোবাইলের স্ক্রিনের উপরে দিয়ে কিছু একটা ঘষা দাও, তাহলে স্ক্র্যাচ পড়ে না? স্ক্র্যাচ কেন পড়ে? কারণ ছ্যাঁচড়াইতেছে। এই সাবাস, ব্যাপারটা বুঝে যাচ্ছি। এই জন্যই ওই শব্দটা আসছে যে ঘষা। তুমি ঘষো কিছু একটা, দুধ ওই যে ঘষলে কেন হচ্ছে কি ক্ষয় হয়? ঘষলে এই জন্য ক্ষয় হয় কারণ অবিলম্বিক প্রতিক্রিয়া আছে।
তোমার ওই তল এই তলের উপর একটা প্রভাব বিস্তার করে আছে, গ্রিপ করে আছে। গ্রিপ করছে মানেই হচ্ছে প্রভাব আছে। তুমি যখনই এখন এটা সরাইতে যাও, গ্রিপ কারা করে আছে, তুমি একটু অনুপরমাণু লেভেলে চিন্তা করো। আমি একটু আরেকটা চিত্রে যাই, ঠিক আছে? এই মনে করো হচ্ছে গিয়ে তোমার একটা তল, এই তলের উপর মনে করো তুমি রাখছো একটা বস্তু। আর খালি চোখে দেখে বোঝা যাচ্ছে না যে এদের মধ্যে তেমন কোনো সংস্পর্শ আছে, তাই না? আমি মনে করো একটু জুম ইন করলাম, ভালো মতো জুম ইন করলে তুমি দেখবা যে এই যে দুইটা তোমার বস্তু আছে, এই দুইটা তলের মধ্যে একটা সংস্পর্শ লাইন আছে, আছে না? এই সংস্পর্শ লাইনের মধ্যে যখন তুমি এই গ্রিপটা করতে পারছো, তুমি কি বুঝতে পারছো যে এই উপরের তলের মধ্যে, এই যে এই উপরের তলের মধ্যে, এটার উপরের তলের মধ্যে অনুপরমাণু আছে, আবার এই নিচের তলের মধ্যেও কি আছে? অনুপরমাণু আছে। অনুপরমাণুর মধ্যে কি আন্তঃআণবিক ফাঁকা স্থান আছে? অবশ্যই। আসে এখন তুমি নর্মালি চিন্তা করে রাখো, যদি রাস্তায় তুমি গিয়ে দাঁড়ায় থাকো জুতা দিয়া, কিছুক্ষণ পর জুতা উঠাই দিলে বাড়ির মধ্যে জুতার ছাপ ছাপ পড়ে যাবে। কেন? গ্রিপের জন্য। তার মানে ওরা একটা স্টেবল পজিশন খুঁজে পায়, পায় না? তো এরখানে এই তলটা যতই মসৃণ হোক না কেন, এই তলটাকে আসলে মসৃণ এরকম খাঁজকাটা না। না না তুমি বুঝতে পারছো এরকম খাঁজকাটা খাঁজকাটা না তলটা? কারণ আন্তঃনবিক ফাঁকা স্থান আছে। অবশ্যই তোমার দুই আঙ্গুল কখনোই পুরোপুরি টাচ করে না, কেন জানো? তোমার দুইটা আঙ্গুলের বহিস্তর ইলেকট্রন আছে, ইলেকট্রনকে কখনোই টাচ করবে না। বিকশিত সো কখনোই পুরোপুরি ভাবে টাচ করতে পারে না। এই যে আমরা যতই টাচ করতেছি, যতই ফ্রিকশন পাচ্ছি, প্রত্যেকটার কারণ হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ এবং বিকর্ষণ বল বলে কিছু আছে। এই জন্য তুমি ধরতে পারো প্রকৃতপক্ষে কোনো কিছুই টাচ করা যায় না। তো তাহলে ফিল করি কিভাবে? এটাই তো নার্ভ দিয়ে। এইটাই তো কারণ ওখানে ইলেকট্রিক ইম্পালস আছে, এই জন্যই তো তোমার বডির মধ্যে ইলেকট্রিসিটি আছে, যে তুমি বুঝতে পারো যে কাউকে গ্রিপ করতেছো কি করতেছো না। তোমার নার্ভ কেমনে চলে? ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালস দিয়ে চলে না? তোমার নার্ভ যদি, যখন তুমি প্যারালাইসিস হয়ে যায় কারো, তখন তার মানে কি? এক্স্যাক্টলি, তখন তুমি বুঝতে পারো না, তোমার কোনো ফিলিংস থাকে না তখন ওই জায়গাটাতে, তখন তুমি গ্র্যাবও করতে পারবে না কোনো কিছু। অবশ্যই আছে। এক্স্যাক্টলি, ওই জায়গায় তখন আর কোনো ফিলিংস নাই। ফিলিংস নাই মানে কি? ওখানে আর ইলেকট্রিসিটি পৌঁছায় না, শেষ। তুমি এই যে ধরতে পারতেছো বিকজ এটা একটা স্থির বৈদ্যুতিক ইন্টারাকশন হচ্ছে, এটাকে স্থির বৈদ্যুতিক মিথস্ক্রিয়া বলে, স্ট্যাটিক ইলেকট্রিক ইন্টারাকশন। স্ট্যাটিক ইলেকট্রিসিটি ছাড়া তুমি কিছু ধরতে পারতা না, তুমি ফ্রিকশন করতে পারতা না, তুমি কোনো কিছুই করতে পারতা না, ঠিক আছে? আচ্ছা, এটা অনেক পরে কথা। এটা তো বুঝতেছো যে উপরের তলটাও খাঁজকাটা আছে, নিচের তলটাও কি খাঁজকাটা আছে। এই দুটো খাঁজকাটা তল পরস্পর কি আছে? সংস্পর্শে আছে, আছে না? এই পরস্পর সংস্পর্শে থাকে ওরা একটা স্টেবল পজিশন বুঝে নিছে। এখন তুমি এরকম একটা খাঁজকাটা তলের উপর দিয়ে একটা খাঁজকাটা তল যদি চালাও, তা দুই খাঁজকাটা তলের খাঁজকাটার মধ্যে কি বাড়ি খাবে না? ওই জন্য তো স্ক্র্যাচ করবে। আচ্ছা, তেল দিলে তো সেটা আমাদের গায়ে হাতে লেগে যায়। এই তো সাবাস। এবার যখন তেল দিচ্ছ, তেল দিলে কি হয় জানো? ওই খাঁজকাটা জায়গাগুলোর যে গ্যাপ আছে, ওগুলো গ্যাপটা fill fill up up হয়ে হয়ে যায়। যায়। হাতে লেগে- হ্যাঁ, হাতে Fill up হয়ে যায়। আমি আবারও বলি, লেগে গেলেও ওইটাও একটা স্ট্যাটিক ইলেকট্রন। মাথায় যদি চিরুনি আসতো, এই কাজ করো নাই কখনো? মাথায় চিরুনি আসলে তোমার চিরুনির মধ্যে কাগজ লেগে যায় না? সেম কারণে তোমার হাতেও তেল লাগতেছে। স্ট্যাটিক ইলেকট্রিক আকর্ষণ বল বা ইন্টারাকশন, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। বুঝতে পারছি? 9 এটা পড়ছো কিনা আমি জানি না, বা এটা পড়ছো কিনা আমি জানি না, তাহলে সামনে পড়বা ওই স্থির বিদ্যুতে। এটা ছোটবেলায় কখনো করো নাই? চিরুনি দিয়ে মাথা আসলে তারপর ওই যে ছোট ছোট কাগজের টুকরো আকর্ষণ করে, সেম কারণে তোমার হাতেও তেল লাগে। এটাই পয়েন্টটা হচ্ছে। হ্যাঁ ইয়াদ ছিল না না চাইনি। বুঝতে পারছো? এইটাই স্থির বৈদ্যুতিক, এইটাই স্থির বৈদ্যুতিক মিথস্ক্রিয়া। সো যখন তুমি তেল দিচ্ছ, তেল দিলে কি হচ্ছে? যখন তুমি তেল দিচ্ছ, তেল দিলে কি হচ্ছে? এই যে খাঁজকাটা গ্যাপ গুলো আছে না, এই গ্যাপ গুলা ফিল আপ হয়ে যাচ্ছে। এই জন্য তখন একটার সাথে আরেকটা ওই বাড়িটা খাইতে পারে না, আরো স্লিপারি হয়ে যায়, তখন আর এর মানটা কমে যায়। আর এর মান কমে যাওয়ার থেকে বড় কথা আসলে ঘর্ষণ, মানে ওখানে আর এর মান কমে না, আর এর মান ঠিক থাকে, আর এর মান কমে না, ভুল বলছো। ঘর্ষণ, ভাই আর এর মান কিভাবে কমবে আমাকে বলো? আর এর মান, ওজনের সমানুপাতিক ওজন কমছে, তুমি তেল দিলে কি ওজন কমে? তাহলে আর কিভাবে কমবে? যদি 2 মিনিট ভাই মিলাইছে, প্লিজ মাফ চাই, ক্লাস শেষে লজিক বের হয়ে যাচ্ছে। মাফ চাই, মিলাইছে দুটো ভিন্ন কাজ। যখন তুমি
ওইখানে তেল দিচ্ছ, তেলের কারণে তোমার কন্ট্যাক্ট কমে যাচ্ছে, তখন তোমার যে স্ট্যাটিক ইলেকট্রিক যে আকর্ষণটা, ওটার মাঝখানে তুমি আরেকটা কি করছো, তেল কি রকম পদার্থ, ও তো আয়নিক পদার্থ না, ও তো আয়নিক বন্ড কখনোই না, আছে ওখানে তো সমযোজী বন্ড আছে, সমযোজী বন্ড পড়ছো এখনো? ওকে, সো ওইখানে তো মুক্ত ইলেকট্রন এরকম নাই, ও তো স্ট্যাটিক ইলেকট্রিক ব্যাপারটাকে ডিফিউজ করে ফেলবে, ডিফিউজ করার কারণে সে গ্রিপ করতে পারে না তখন। বুঝাইতে পারছি? সো দ্যাট ইজ ওয়াই তখন ওই যে পিচ্ছিলকারী পদার্থের ধর্মই হচ্ছে এটা, ও কি করবে, ওই দুইটা সারফেসের মাঝখানে ঢুকে ওই গ্যাপটা ফিল আপ করে দিবে, সো তাতে করে ঠক ঠক বাড়িটা খাবে না। বুঝাইতে পারছি? স্মুথলি কোনো কনফিউশন আছে না? সো এই কারণে যখন তাহলে তুমি এই তেলটা দিতে পারতেছো না, তখন কি হচ্ছে তাতে? স্যার ওই যে স্যার কি ঘর্ষণ ওই বেশি জায়গাটা ফিল আপ হচ্ছে না, ওই জায়গাটা কি আছে না ওই জায়গাটা রাশি থাকতেছে, এবং ও একটা রাখার পরে ওই যে গ্রিপের জন্য একটা স্টেবল পজিশন অর্জন করে ফেলছে, এবং দ্যাট ইজ বাই যখন তুমি টান দিবা ওই গ্রিপ একটা আরেকটারে এরকম ঠক 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 করে বাধা দিবে। বুঝতে পারতেছো? ওই বাধা দেওয়ার জন্য ওখানে এই ঘর্ষণটা বা ফ্রিকশনটা। ক্লিয়ার করতে পারছি? কোন কনফিউশন আছে? তুমি সিম্পলি চিন্তা করো, মনে করো এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক, এটা হচ্ছে গিয়ে রাবার, প্লাস্টিক আর রাবার কানেক্টেড আছে, তুমি যখন তেল দিবা তখন কি প্লাস্টিক আর রাবার কানেক্টেড আছে? রাবারের সাথে তেল আর প্লাস্টিকের সাথে তেল, মাঝখানে কমন কি? তেল। তুমি জাস্ট সারফেসটা চেঞ্জ করে ফেলছো না? একই সারফেস আছে আর সারফেস নাই, মানে ওখানে অন্য একটা জিনিসের মান, মানে ঘর্ষণের একটা গুণাঙ্ক আছে, গুণাঙ্কের মান চেঞ্জ হয়ে যায়। ওটা পরে বুঝাবো, আজকে ক্লাসে তার সময় হচ্ছে না, নেক্সট ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ, এখনো ছুটি না, নেক্সট ক্লাসে আমি গুণাঙ্ক বুঝাবো। বাট যেটা বলতেছিলাম যে ঘর্ষণ বল তাহলে কেন হইতেছে, পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি? কোনো কনফিউশন আছে না? এখন ঘর্ষণ কয় রকম? দুই রকম। একটা হচ্ছে আসলে চার রকম, মানে স্যার প্রধানত সাধারণত না প্রধানত চার রকম। এক হচ্ছে স্যার ওটা সাধারণত দিল স্থিতীয় ঘর্ষণ, দুই হচ্ছে গতীয় ঘর্ষণ, তিন হচ্ছে প্রবাহী ঘর্ষণ, আর চার হচ্ছে আবর্ত ঘর্ষণ। এখন একটা একটা করে বলি কোনটা কি। স্থিতীয় ঘর্ষণ কোনটা? বাসায় বিশাল আলমারি আছে, তুমি 10 নিউটন বল দিছো, নড়ে না। 12 নিউটন বল দিছো, নড়ে না। 20 নিউটন বল দিছো, তাও নড়ে না। কিন্তু ধরো 21 নিউটন বল দেওয়ার পরে ও নড়ে নাই, কিন্তু তুমি বুঝতে পারতেছো যে আরেকটু টানলেই নড়বে। তুমি বুঝতে কোথা থেকে? 10 থেকে আসছে কোথায়? 21-এ। 21 পর্যন্ত সে নড়ে নাই, কিন্তু এতক্ষণ 10, 12, 15, 20 একেবারেই নড়ে নাই, নড়ার কোনো নামগন্ধও নাই। কিন্তু যে 21 দিছো, মানে ও নড়ে নাই, বাট তুমি বুঝতেছো যে এই একটু মানে নড়ে আসছে, আর একটু একটু হেলছে, একটু নড়ছে। এখন সে আরেকটু দিলেই কি করবে? চলে যাবে। সামনে চলে আসবে, কিন্তু সামনে আসে নাই। এই লিমিট পর্যন্ত, এই সীমা পর্যন্ত যে ঘর্ষণ বলটা আছে, এটাকে বলবো আমরা স্থিতীয় ঘর্ষণ বল, কারণ বস্তু এখনো স্থির আছে। এই কথা থেকে তোমরা বুঝতে পারবা বা তোমাদের বোঝা উচিত যে স্থিতীয় ঘর্ষণের মান একটা না, অনেকগুলো হইতে পারে। 10 নিউটন থেকে শুরু করে 21 নিউটন পর্যন্ত তুমি টান দিছো, কিন্তু বস্তু নড়ছে? বস্তু নড়ছে না। 10 নিউটন বল দিছো, নড়ে নাই, কিন্তু ত্বরণও হয় নাই, হইছে? যদি ত্বরণ হইতো তার মানে ঘর্ষণ বেশি, তুমি কম বল দিছো, ওটা তো হয় নাই। তুমি যদি 10 নিউটন দাও, ও কি করছে? 10 নিউটনে দিছে। তুমি 12 দিছো, ও কি দিছে? তুমি 15 দিছো, ও 20 দিছো, ও তুমি 21 দিছো, ওইটাও 21ই দিছে। এই পর্যন্ত সে ম্যাক্সিমাম দিছে, কিন্তু যেই দুইটা তল নিয়ে কাজ করতেছে, ওর 21-এর বেশি দেওয়ার আর ক্ষমতা, ও 10 থেকে 21 পর্যন্ত বাড়াইতে পারছে, কিন্তু 21-এর বেশি আর ক্ষমতা। এই 10 থেকে 21 পর্যন্ত যে মানটা, এটাই বলবো আমরা স্থিতীয় ঘর্ষণ। আর 21 নিউটন যেটা, সেটা হচ্ছে সীমান্তিক মান। সেটা কি? সীমান্তিক মান। সীমান্তিক মান কেন? কারণ 21 ক্রস করে গেলে লিমিট ক্রস, ওরা স্থির থাকতে পারবে না, এই জন্য 21টা হচ্ছে সীমান্তিক মান। স্থিতীয় ঘর্ষণের মান একটি ভ্যারিয়েবল। চলো, তুমি যত বেশি বল দিবা, তোমার বলের সাথে সাথে স্থিতীয় ঘর্ষণ বাড়বে, কিন্তু কোন সীমা পর্যন্ত? স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মানে সীমা পর্যন্ত। সীমান্তিক মানে সীমাকে অতিক্রম করে না ভাই, এটা বাংলা জিনিস। বাউন্ডারি মিনার একটি সীমান্তিক মানে হচ্ছে
সীমাকে অতিক্রম করে না যে, নিজে করতেছে। সেটা হচ্ছে সীমান্ত। ওকে, সো স্থিতিজ ঘর্ষণের সীমান্তিক মান মানে একদম সীমায় বসে আছে, ঠিক আছে? যখনই তুমি এখন এটাকে 22 নিউটন বল দিবা, ও সামনে চলে আসবে, হালকা ও সামনে আসতে থাকবে, কারণ তুমি সীমান্তিক মানটি ক্রস করে এই যে এখন থেকে যা শুরু হয়েছে সেটা হবে কি গতীয় ঘর্ষণ। তাহলে স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মানের থেকে বেশি পরিমাণ বল দিলে বস্তু গতিশীল হবে, এবং বস্তু গতিশীল হওয়ার জন্য যে ঘর্ষণ বল পাবে সেটাই হবে গতীয় ঘর্ষণ। এখন আমাকে বলো, স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান দিলে কি বস্তু গতিশীল হবে? হবে না। সীমান্তিক মানে বেশি। তার মানে আমি কি বলতে পারি স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হয় না, কিন্তু সে স্থির থাকে না, সে গতিশীল হওয়ার উপক্রম করে। কথাটার একটা মানে গ্র্যাভিটি আছে, কি করে? গতিশীল হওয়ার উপক্রম করে। আমি এখানে শুরু করছিলাম 10 নিউটন দিয়ে, শেষ করছি কোথায় আইসা? বস্তু গতিশীল হয় নাই। 10 থেকে 20 নিউটন পর্যন্ত বস্তু কি ছিল? স্থির ছিল। যখনই তুমি 21 নিউটন বল দিছো তখন কি করছে? বস্তু গতিশীল হয় নাই, কিন্তু সে স্থির থাকে নাই। সে কি হয়েছে? গতিশীল হবার উপক্রম করছে। কে করছে? বস্তু করছে। কি করছে? গতিশীল হবার উপক্রম করছে। এটা কখন হবে? শুধুমাত্র স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মানে হবে, তাছাড়া হবে না। তুমি এবার কি করছো? এবার গিয়ে মনে করো তুমি 22 নিউটন বল দিছো, বস্তু কি হয়েছে? চলে আসবে, সে গতিশীল হবে। কিন্তু এটাও বুঝো, ভালো মতো খেয়াল করো, যখন একটা বস্তু গতিশীল আছে তুমি এটা টানতেছো সামনের দিকে, ঠিক আছে? ও গতিশীল আছে, সামনে নড়তেছে, হ্যাঁ? যখন সে স্থির অবস্থায় ছিল তখন সে পারফেক্টলি স্টেবল ছিল না, নিচের তল উপরের তল সব ভালো মতো কামড়ায় ধরে রাখতে পারছে না। যখন তুমি এটা গতিশীল করছো, কি এত ভালো মতো কামড়াইতে পারতেছে? একটা লাগতেছে ছুটতেছে, লাগতেছে ছুটতেছে অবস্থা না। সো তুমি ব্যাপারটা বুঝছো, যখন তারা স্থিতিশীল অবস্থায় ছিল তখন যেই পরিমাণ ঘর্ষণ বল দিবে গতীয় অবস্থায় একই মানের ঘর্ষণ দিতে পারবে না। এই ঘর্ষণের মানটা এবার কম হবে, কিন্তু কার থেকে কম হবে? স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মানের থেকে কম হবে। তুমি 21 নিউটন পর্যন্ত স্থির অবস্থায় ও নালিফাই করে দিছে, তুমি যখনই 22 নিউটন দিছো তোমার ঘর্ষণ আর 22 নিউটন হবে না, 21 নিউটন হবে না, ঘর্ষণ কততে নেমে আসবে? মনে করো কথার কথা 17তে নেমে আসবে। কেন? কারণ ওই যে ঠিক মতো ধরতে পারতেছে না, এক অংশ ধরে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে আবার নতুন অংশ ধরতে হচ্ছে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই জন্য গতীয় ঘর্ষণের মান, গতীয় ঘর্ষণের মান কমা স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান অপেক্ষা কম। এগুলো কিন্তু এমসিকিউর প্রশ্ন, লিখতেছো না যে? আমি তো স্লাইড দিব, সমস্যা নেই, স্লাইড দিয়ে লিখে নিও, ঠিক আছে? গতীয় ঘর্ষণের মান স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান অপেক্ষা কম। গতীয় ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ মানে? তুই সবসময় ও রামায়ণ পড়ানোর পর কেন সীতাকার বাপ জিজ্ঞেস করছো আমাকে বল? মন কই থাকে তো? এতক্ষণ ধরে এইটা নিয়ে আলোচনা করলাম যে 21 নিউটন বল দিছি নড়ে নাই, যখনই 22 নিউটন বল দিছি নড়ছে, নড়ার সঙ্গে সঙ্গে তার ঘর্ষণের মান হয়ে গেছে 17 নিউটন। আসলে কমে দেখে বেশি। ওকে প্রথমে স্যার তুই একটু কষ্ট করে চোখ কান খোলা রেখে ক্লাস করিস এরপর থেকে, ঠিক আছে? এই যে তুই ধর কথাগুলো বলস, কোয়েশ্চেন গুলো করো, এগুলো কিন্তু আমার অনলাইনে রেকর্ড থাকে, ইউটিউবে চলে যায়। এই যে তোরা ঝাড়ি মারতেছে এগুলো ইউটিউবে মানুষজন শুনবে কিন্তু পরে। যদি ভাই লজ্জা না থাকে তাহলে তো আরেকটা সমস্যা। এনিওয়েজ, গতীয় ঘর্ষণের মান স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান অপেক্ষা কম। গতীয় ঘর্ষণ সরি স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান মানে কি মিনান? স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান মানে কিসের কম? স্যার ওই যে সীমা স্যার স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান মানে হচ্ছে যে সর্বশেষ সীমা পর্যন্ত ও নড়ে। বস্তু স্থির থাকে। আসসালামু আলাইকুম। একটু আগে ফারিয়া আপুর সাথে কথা হয়েছিল আপনাদের, হ্যাঁ আমি ওটা ক্লিয়ার করে দিয়েছি।
থ্যাংক ইউ। এনিওয়েজ জি বলেন। এই যে সীমান্তিক মান যে সীমান্তিক মান মানে মানটা নিয়ে 21 নিউটন নিয়ে আমি ওই বস্তুটাকে আমি মানে কন্টিনিউয়াসলি আমি ধাক্কা দিয়েই যাচ্ছি 21 নিউটন দিয়ে যে আছে ও নড়বে না। শুনো, কন্টিনিউয়াস ধাক্কা দেওয়া মানে কি? তুমি যে 21 নিউটন মান দিয়ে ধাক্কা দিয়েই যাচ্ছি ধাক্কা দিয়ে আসো, ও তো নড়বে না। সেকেন্ড হবে না, নড়বে না। এখানে তো সময়ের কোনো ফ্যাক্টর না। তুমি 21 নিউটন দিছো, ও তো 21 নিউটন দিয়ে ওটাকে রেজিস্ট করে ফেলছে। তুমি 20 মিনিট 20 সেকেন্ড কেন, 1 ঘন্টা ধরে দিয়ে থাকো, ও তো আমনি বসে থাকবে। বাইক দিলে নড়বে। কারণ তুমি 21 দিছো, ও কি দিচ্ছে, নড়বে কিভাবে? তাহলে স্যার 21 পর্যন্ত স্যার ওর শেষ সীমান্ত আর কি বলা যায়? তুমি যদি, হ্যাঁ এটা 21 পর্যন্ত শেষ সীমা, তুমি 21 কে যখন 22 করবা 22 তখন নেব নড়বে। তুমি তো 21 নিউটন আর বাড়াইতেছো না, বাড়াইতেছো। তুমি 21 নিউটন ধরে রাখছো, ও তো 21 নিউটন ব্যাক দিছে তোমাকে, ও তো স্থিরই থাকবে। বলে দেখো এই পুরোটা কেন বলের সাম্যের মধ্যে আসছে আলোচনাটা, কারণ এখানেও তো বলের সাম্য আছে না একটা। স্থিতীয় ঘর্ষণে কি বলের সাম্য না? তুমি বল দিচ্ছ কিন্তু তল ওকে আটকায় রাখছে। হুজাইফা কি বলছি বলতো মাত্র, কি বলছি বলতো, চুপ। কে আটকায় রাখছে? বস্তুই আর কি। তল আটকায় রাখছে বাবা, তল আটকায় রাখছে। তুমি বস্তু ফিজিক্স একটু কষ্ট আমরা একটু কষ্ট করে মনোযোগ রাখতে হবে। দেখো এই এই যে ধারণাগুলো দিচ্ছি, এগুলো সারা জীবন দেওয়া থেকে দেখা দিচ্ছে, আমার তো দরকার নাই ঘর্ষণ নিয়ে এত মানে 2-3 দিন ধরে পড়ানো, দরকার আছে? অন্যান্য টিচারদের মতো হলে কি করবো, জাস্ট সূত্র লিখে দিব, অঙ্ক করা দিব, শেষ, ছুটি। করতেছি না, কার জন্য করতেছি না, আমার জন্য করতেছি না। এক্স্যাক্টলি, সো একটু মনোযোগ দিতে হবে, বুঝছো তাওসিফ কি বলছি? শুধু কথায় এমনি হ্যাঁ 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 মিলাইছো, না না আর তাতে মনোযোগ হচ্ছে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? কি শুনছো বলো? সীমান্তিক মান কারে বলে স্থিতীয় ঘর্ষণের? তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান হচ্ছে স্যার একটা নির্দিষ্ট মান পর্যন্ত মানে ওটা স্থির থাকবে। কেন স্থির থাকবে? স্যার ও এতটুকু পর্যন্ত থাকে। কেন? সীমান্তিক না। না, সীমান্তিক কেন সীমান্তিক? ও কারণ তলের আর ক্ষমতা নাই, মাত্র বাধা তো এটাই তো বলছি। সব কথাকে আমাকে সরাসরি মুখে বলে দিতে হবে। ঘর্ষণটা কে দিচ্ছে? তল তল দিচ্ছে দুইটা তলের সংস্পর্শ স্থায় তল দিচ্ছে। তোমার তল যতটুকু রেজিস্ট করতে পারবে ততটুকুই সে দিবে। সো 21 নিউটনের পরে বেশি দিতে পারে না কে? তল। ঘর্ষণ দিচ্ছে কে? তল। রেজিস্ট করতেছে কে? তল। বাইরে থেকে বল দিচ্ছে কে? তুমি। স্যার, আমি বাইরে থেকে বল দিচ্ছে কে? তুমি। তুমি বল দিয়ে টানার চেষ্টা করতেছো বা ধাক্কানোর চেষ্টা করতেছো, আর সেই স্থির রেখে করতেছে কে? তল। স্যার 21 নিউটন পর্যন্ত স্যার কোনটা শেষ স্যার? এখন এক একটা তল এক এক রকম, কারো 21 নিউটনে শেষ হবে, কারো 22 নিউটনে শেষ হবে, কারো 40, কারো 50, এর ডিপেন্ড করবে কিরকম তল নিয়ে তুমি কাজ করতেছো। সীমান্তিক মান, এক্স্যাক্টলি। ওই পর্যন্ত বল 10 মিনিট দাও, 1 ঘন্টা দাও, কোনো সমস্যা নেই, ও স্থির করে রাখবে। কিন্তু যেই তুমি 21 থেকে 22 যাবা, ওর সঙ্গে সঙ্গে ওর বাধা 21 থেকে নামায় 17 করবে। ওটাই গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণের মান সবসময় স্থিতীয় ঘর্ষণের সীমান্তিক মান অপেক্ষা কম। অনেকে বলে স্থিতীয় ঘর্ষণের থেকে কম, তাহা মিথ্যা কথা। স্থিতীয় ঘর্ষণের মান তো একটা না, 10 থেকে শুরু করে তুমি 1 নিউটন থেকে যদি শুরু করো, 1 থেকে 21 পর্যন্ত প্রত্যেকটাই স্থিতীয় ঘর্ষণের মান হবে। এক্স্যাক্টলি, ওখানে যে বাধা দিচ্ছে। এবং গতিশীল বস্তুতে ও যত জোরেই যাক না কেন, 20 মিটার পার সেকেন্ড বেগে গেলেও যে বাধা দিবে, 10 মিটার পার সেকেন্ড গেলেও একই বাধা দিবে। গতীয় ঘর্ষণের মান চেঞ্জ সাধারণত হয় না। গতীয় ঘর্ষণের মান সাধারণত কি থাকে? ধ্রুব থাকে। না, ও তো স্থির নাই। দেখো নামটা এই জন্য স্থিতীয় ঘর্ষণ, কারণ বস্তু যদি স্থির থাকে তাহলে স্থিতীয় ঘর্ষণ। বস্তু যদি গতিশীল হয়, গতি ঘর্ষণ। তুমি বাকিটুকু জাজ করে নিবা যে বস্তু কি স্থির আছে না গতিশীল আছে, এবং সেই অনুযায়ী তুমি কি নামে রাখবা। 22 নিউটন দিলাম রোধের মানটা নাকি তলের রোধ বলে কিছু তো নাই, রোধ নাই, তা হচ্ছে গিয়ে বাধা দান। ঘর্ষণ 17 নিউটন, দুটো একই কথা, একই তো কথা। মানে এখানে বাধা আর কেউ বাধা দান যদি বল আছে 30 নিউটন বল দিই তাহলে কি তাও 17 থাকবে না, 17 থাকবে। এটাই তো বললাম, গতীয় ঘর্ষণের মান ফিক্স থাকবে। তুমি যদি দেখ, আমি যখন বললাম যে 20 থেকে আরো বেগ বাড়াইছো, বেগ বাড়া মানে কি? বল বাড়ছে না, বল না বাড়লে কি বেগ বাড়বে? তুমি 30 দাও, 100 দাও,
ঘর্ষণ কত থাকবে? ফিক্সড 17 থাকবে। কিন্তু কাদের মধ্যে ফিক্সড? যদি তল দুইটা ফিক্সড থাকে, দুইটা তলের মাঝখানে এখন তেল ঢুকাই দাও, তাহলে তো তল চেঞ্জ হয়ে গেল না? মানে তোমার যতক্ষণ পর্যন্ত দুইটা তল ফিক্সড আছে ততক্ষণ পর্যন্ত এই সবকিছু ফিক্সড। কি কি ফিক্সড? স্থিতিজ ঘর্ষণ সীমান্তিক মান ফিক্সড, এটা চেঞ্জ হবে না। গতীয় ঘর্ষণের মান ফিক্সড, এটা চেঞ্জ হবে না। অবিলম্বিক প্রতিক্রিয়ার মান এটা ফিক্সড, চেঞ্জ হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বস্তুর ভর এম চেঞ্জ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত তল চেঞ্জ হচ্ছে না দুইটার, এবং যতক্ষণ পর্যন্ত ওই থিটা বাড়তেছে কমতেছে না। বুঝতে পারছি? খেলানো তল মানে থিটা আছে, সমতল মানে থিটা কত? 0। এই তিনটা শর্তের জন্য আমার ঘটনা ফিক্সড। কি কি ফিক্সড? দুটো জিনিস ফিক্সড, একটা হচ্ছে স্থিতিজ ঘর্ষণ সীমান্তিক মান ফিক্সড, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণের মান ফিক্সড। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? না ভেরি গুড, আজকে এই পর্যন্তই তাহলে।